Portugal, and tonight they've been simply magnificent. Champions of Europe 2016. ফরাসিদের স্বপ্ন ভেঙে ইতিহাস গড়ল পর্তুগাল। স্বাগতিক ফ্রান্সকে 1-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরো শিরোপা জিতল সেলেকাওরা। দেশে ফিরে বীরের সম্বর্ধনা পেল রোনালদোরা। ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের সিদ্ধান্তের বিতর্ক এড়াতে ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত বিসিবির। বিপিএল এর চতুর্থ আসর থেকে এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা বোর্ডের। এবং বেলজিয়ান টম সেইনফিল্ডকে কোচ হিসেবে পেতে চায় নাইজেরিয়া। আন্তর্জাতিক গণমাধ্যমের এই খবরে উদ্বিগ্ন বাফুফে। ভুটানের বিপক্ষে অন্তত প্লে অফের ম্যাচে পাওয়ার আশা। দর্শক, মাঠের খেলা আর মাঠের বাইরে খেলা নিয়ে উত্তেজনা, সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবার সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই দেশের ক্রিকেট। ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের সিদ্ধান্তের বিতর্ক এড়াতে ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সময় সংবাদকে এমনটাই জানিয়েছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টিঙ্কু। আসন্ন বিপিএল আসর থেকে ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা আছে বোর্ডের। প্রযুক্তির এমন ব্যবহারের ফলে আম্পায়াররা যেমন উপকৃত হবেন, ঠিক তেমনি ঘরোয়া ক্রিকেটের মান বৃদ্ধি পাবে বলে বিশ্বাস আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের। গেল প্রিমিয়ার ক্রিকেট লিগে নেতিবাচক খবরের সবচেয়ে বেশি আলোচনায় ছিল আম্পায়ারদের সিদ্ধান্তের বিতর্কিত বিষয়গুলো। সমস্যা সমাধানে আম্পায়ার্স কমিটি প্রযুক্তি ব্যবহারের দাবি জানায়। সেই ধারায় বিসিবি সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রথম শ্রেণী ও লিস্ট এর ম্যাচগুলোতে মিরপুর স্টেডিয়াম ও ফতুল্লায় অন্তত 6 থেকে 8টি ক্যামেরা ব্যবহার করবে। নভেম্বরে বিপিএল আসরে ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা আছে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের। সিদ্ধান্ত হয়েছে যে মিরপুর স্টেডিয়াম এবং ফতুল্লা স্টেডিয়ামে আমাদের আম্পায়ারিং এর মান উন্নয়নে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার আমরা করব। টিভি আওতায় থাকবে পুরা ম্যাচ, মিডিয়া, পার্টিসিপেট দল সবাই এতে লাভবান হবে। বিশেষ করে আমি মনে করি আমাদের আম্পায়ারিং এর মান উন্নয়ন এবং বিতর্কের যে বিপরীতমুখী অবস্থান তৈরি হয় সেটা কমে আসবে। অনেকাংশে আমি মনে করি পুরোপুরি কমে আসবে। দুটো স্টেডিয়ামে আমরা করবো এবং পরবর্তীতে এই আমাদের ন্যাশনাল লিগ এবং প্রিমিয়ার লিগ দুটাই ওই আওতাভুক্ত থেকেই চলবে। এদিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে 28 জুন থেকে 1 জুলাই অনুষ্ঠিত আইসিসির ন্যাশনাল আম্পায়ার্স কমিটির সভায় বাংলাদেশের আম্পায়ারদের পারফরমেন্স বেশ প্রশংসিত হয়েছে। তাই বাংলাদেশের এলিট প্যানেলের 7 আম্পায়ারের মধ্যে এনামুল হক মনি, শরফুদ্দৌলা সৈকত ও আনিসুর রহমানকে দেশের বাইরে ওয়ানডে ও টেস্ট ম্যাচ পরিচালনার জন্য মনোনীত করে আইসিসির কাছে আবেদন করেছে বিসিবির আম্পায়ার্স কমিটি। মনি আর সৈকত আছে ফিল্ডে, আনিস আছে টিভিতে। যখনই কারো পারদর্শিতা ওই পর্যায়ে যাবে তারা যে কোনো সময় টেস্টে, ওয়ানডেতে, টি20 তাদের প্রমোট করবে। এটা এক এক দেশে এক একভাবে মেনটেন করা হয়। আমরা আমাদের প্রসিডিউরটা ওখানে তুলে ধরেছি, যেটা খুবই প্রশংসিত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইসিসির আম্পায়ার্স কমিটির সভা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার এবং ট্রেনার গ্র্যান্ট লুডেনের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। নতুন চুক্তিতে আরো 1 বছর দলের সাথে কাজ করবেন তারা। 2014 সালে ফ্লাওয়ার ও লুডেনের সাথে করা চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মাসেই। তার আগেই প্রধান কোচ মিকি আর্থারের পরামর্শে এই দুজনের সাথে চুক্তির মেয়াদ বাড়ানো হলো। পাশাপাশি দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সাবেক অজি অলরাউন্ডার স্টিভ রিকসন। তাছাড়া ইংল্যান্ড সফরের জন্য বোলিং কোচ হিসেবে ডাকা হয়েছে আজহার মাহমুদকে। ফ্লাওয়ারের অধীনে ব্যাটিংয়ে অভাবনীয় উন্নতি করে পাকিস্তান। 2012 সালে যেখানে তাদের ব্যাটিং গড় ছিল 28.89, সেখানে ফ্লাওয়ার পরবর্তী যুগে তা বেড়ে গিয়ে 43.82-এ পরিণত হয়। সিপিএল এর খবর। ক্যারিবিয়ান ক্রিকেট লিগের চতুর্থ ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের জ্যামাইকা তালোয়ার্স। প্রতিপক্ষ বার্বাডোসের ট্রাইডেন্টস। মঙ্গলবার ব্রিস্টন ওভালে ভোর 6টায় শুরু হবে ম্যাচটি। গেল আসরে দুর্দান্ত পারফরমেন্স করলেও এবারের আসরে নিজেকে ঠিক মেলে ধরতে পারছেন না সাকিব আল হাসান। জ্যামাইকার হয়ে 3 ম্যাচে 2 উইকেট আর রান করেছেন 32। তবে দলটির অধিনায়ক ক্রিস গেইলের বিশ্বাস সাকিব ফিরবেন স্বরূপে, কারণ বার্বাডোসের বিপক্ষে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। গেল ম্যাচে হারলেও এ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় গেইল, সাঙ্গাকারা, আন্দ্রে রাসেলদের নিয়ে গড়া সাকিব আল হাসানের জ্যামাইকা। গেল 3 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে জ্যামাইকা।
Oh, he's given him. He has given him. Shakib Al Hassan has harangued. টি-20 ক্রিকেটে অলরাউন্ডার হওয়ার চ্যালেঞ্জ উপভোগ করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন তিনি। সিপিএল এ জ্যামাইকা তালোয়ার্সের হয়ে খেলছেন সাকিব। তার মতে ক্রিকেটের ছোট্ট ফরম্যাট টি-20তে অলরাউন্ডার হওয়াটা খুব সহজ কথা নয়, তবুও চ্যালেঞ্জ দিতে ভালোবাসেন তিনি। প্রতিটি ম্যাচেই উন্নতির সুযোগ থাকে এই ফরম্যাটে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করাটা তার জন্য অনেক গর্বের। সিপিএলে এখনো তেমনভাবে জ্বলে উঠতে পারেনি সাকিব, তবে পরের ম্যাচগুলোতে সফল হবার প্রত্যাশা তার। ছোট্ট বয়সে যখন কেউ উইকেটের পেছনে দাঁড়াতে চাইতো না, তখন থেকেই উইকেট কিপার হিসেবে বেড়ে ওঠা। আইডল মানেন সাবেক বিশ্বসেরা অজি উইকেট কিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টকে। খেলার মাঠে যতটা সিরিয়াস থাকেন, মাঠের বাইরে সতীর্থদের ঠিক ততটাই মজা করতে ভালোবাসেন তিনি। বলা হচ্ছে জাতীয় দলের তরুণ উদীয়মান ক্রিকেটার কাজী নুরুল হাসান সোহান সম্পর্কে। And again, now that's well played. He plays that ball on the onside usually. Brian Vittori's seen it. দর্শক, সুহানের ঈদ আনন্দ ও তার ক্যারিয়ারে নানা গল্পের বিস্তারিত থাকছে খেলার সময়ের পরের অংশে। দেখার আমন্ত্রণ রইল। দর্শক, দেখছেন খেলার সময়। নেট মানে চোখ খুলে পাখিটার মুখ, আর বেশি ইন্টারনেটে পুরো দিন সেই সুখ। নেট মানে সেলফি যখন তখন, ও ও ও বেশি বেশি ইন্টারনেট, বেশি বেশি হ্যাপিনেস। নেট মানে ওয়েটিং, স্কোর ব্রাউজিং, আর বেশি বেশি নেটে পুরো ম্যাচ ওয়াচিং। আর বেশি বেশি ইন্টারনেট মানে এয়ারটেল ইন্টারনেট। দেশের সেরা ইন্টারনেট প্যাকের জন্য ডায়াল *121 *999#। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। এবার দেশের ফুটবলের খবর। নাইজেরিয়া জাতীয় ফুটবল দলের নতুন কোচের সংক্ষিপ্ত তালিকায় আছেন বাংলাদেশের সম্ভাব্য কোচ টম সেইনফিটের নাম। নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন বাফে কর্মকর্তারা। তবে অন্তত ভুটানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফের দুটি ম্যাচে বাংলাদেশ দলের দায়িত্ব পালন করবেন এই বেলজিয়ান, এমনটাই প্রত্যাশা ফেডারেশন কর্তাদের। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের শিবিরে অভিজ্ঞ কোচ টম সেইন্টফিটের আগমনের গল্পটা যতটা সুবাতাস ছড়িয়েছিল, তাতে এবার বোধহয় কিছুটা ছেদ পড়ল। আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বেরিয়েছে নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের নতুন কোচের সংক্ষিপ্ত তালিকায় আছে এই বেলজিয়ানের নাম। এর আগে 2012 সালে দেশটির ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন তিনি। তাই এমন খবর উদ্বেগ ছড়িয়েছে বাফুফে পাড়ায়। ন্যাশনাল টিমস কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে তার সাথে যোগাযোগ করা হয়েছে। তিনি আমাদেরকে অফিসিয়ালি কনফার্ম করেছেন, বিশ্বের বিভিন্ন দেশে যোগাযোগ করেছেন, বাট আমাদেরকে ইমেলে যতটুকু আমরা জানতে পেরেছি যে আমরা ইতিমধ্যে একটি মতৈক্যে পৌঁছেছি। তার বায়োডাটায় একবার নজর বুলিয়ে নিলে চোখ কপালে উঠতে পারে এদেশের ফুটবল সমর্থকদের। বাংলাদেশের ফুটবল প্রেক্ষাপটের বিচারে হাই প্রোফাইল তকমাটির তাৎপর্য স্পষ্ট বোঝা যায় তার কোচিং ক্যারিয়ারের দিকে তাকালে। 2008 থেকে এ পর্যন্ত ভিন্ন ভিন্ন জাতীয় দলের প্রশিক্ষকের দায়িত্ব নিয়ে পুরো আফ্রিকা মহাদেশটাই চষে বেরিয়েছেন। অভিজ্ঞ এই কোচ যদি শেষ বিচারে বেছে নেন বিশ্বকাপ খেলা দল নাইজেরিয়াকেই, তাহলে বিকল্প কি? যদি আমাদেরকে অন্য কোনো সেকেন্ড অপশনের দিকে চিন্তা করতে হয়, অন্য কোনো অপশন চিন্তা করতে হয়, অবশ্যই আমরা সেই ব্যাপারে তো সিদ্ধান্ত গ্রহণ করব। এদিকে সেইন্টফিটের 32 সদস্যের প্রাথমিক দলের তালিকা অনুযায়ী দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরার সুযোগ পেয়েছেন হেমন্ত ভিনসেন্ট, জাহিদ, প্রাণতোষের মতো ফুটবলাররা। লাল সবুজ জার্সিতে নিজেদের ফিরে পেতে মরিয়া তারা। 3 বছর পর আমাকে আবার সুযোগ দিয়েছে। দেশি কোচ হলে হয়তো আমাকে বুড়ো প্লেয়ার হিসেবে হয়তো এটা করতো। এখানে ফরেন কোচ এসে আমার খেলা পছন্দ করছে, এই জন্য তাকে ধন্যবাদ। আমার একটু ফিটনেসের প্রবলেম ছিল, আমি ইনজুরি ফিট, বাট আমার মানে ম্যাচের মধ্যে যে ফিটনেসটা এটা একটু কম ছিল। আমি বালিতে ট্রেনিং করছি, বাসায় কয়েকদিন ট্রেনিং করে আসে আমি মনে করছি যে বেটার। এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফে ভুটানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ দুটির উপর নির্ভর করছে 2019 সাল পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের ভাগ্যটা। তাই অভিজ্ঞ সেইন্টফিটকে অন্তত অক্টোবর পর্যন্ত ডাগআউটে যান ফুটবলাররাও। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদ আয়োজন। ছোট্ট বয়সে যখন কেউ উইকেটের পেছনে দাঁড়াতে চাইতো না, তখন থেকেই উইকেট কিপার হিসেবে বেড়ে ওঠাম। আইডল মানেন সাবেক বিশ্বসেরা অজি উইকেট কিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টকে। খেলার মাঠে যতটা সিরিয়াস থাকেন, মাঠের বাইরে সতীর্থদের সাথে ঠিক ততটাই মজা করতে ভালোবাসেন তিনি। ধ্যান জ্ঞানের পুরোটা জুড়েই তার ক্রিকেট।
একজন ভালো ক্রিকেটার হওয়ার পাশাপাশি গড়ে উঠতে চান একজন ভালো মানুষ হিসাবে। বলছিলাম জাতীয় দলের তরুণ উদীয়মান ক্রিকেটার কাজী নুরুল হাসান সোহান সম্পর্কে। সহকর্মী নাসির সুলতানের প্রতিবেদনে দেখে নেব এই ক্রিকেটারের অনেক তথ্য। ক্রিকেট নিছক একটি খেলাই নয়, বাংলাদেশের মানুষের আবেগ যেন এই ক্রিকেটকে জড়িয়ে। ঈদের বিশেষ আয়োজনে আমাদের আজকের অতিথি একজন ক্রিকেটার, জাতীয় দলের তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান। তার জীবনের নানা জানা এবং অজানা অনেক গল্প জানবো আজকের এই আড্ডায়। And again, that's well played. He plays that ball on the onside usually. Ryan Vettori senior. ঈদ মোবারক। ঈদ মোবারক। তো কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। ঈদের আগে তো আসলে ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিলেন, তো এর মধ্যে আপনার শপিং করার সময় হয়েছে কিনা, বা যা শপিং করেছেন তা নিয়ে আপনি সন্তুষ্ট কিনা? শপিং আসলে খুব কম সময় পেয়েছি, বাট দুই একদিন গিয়েছি, ওই সময় মানে দুই একদিন যেটুকু টাইম পাইছি ওইটুকুই কভার করছি পুরোটুকু। শপিং বলতে আপনার এক দোকান থেকে শপিং করা হয় ম্যাক্সিমাম, কারণ আমি শপিংটা অতটা এনজয় করি না, যার কারণে যে সময় শপিং করতে চাই একটা দোকান থেকে সবসময় কেনার চেষ্টা করি। তো দুই দিন বেরিয়েছিলাম, তো দুই দিনে ইনশাল্লাহ সব কভার হয়ে গিয়েছে। ক্রিকেটের হাতে খড়িটা আপনার কিভাবে হলো? আসলে ছোটবেলার থেকেই খেলাধুলার প্রতি একটা অন্যরকম নেশা ছিল। এটা প্রথমে ফুটবল ক্রিকেট দুইটাই, এমনকি আপনার শীতের সময় ব্যাডমিন্টনে খেলতাম, মানে খেলার প্রতি একটা অন্যরকম নেশা ছিল। বাট ছোটবেলা থেকে যে ক্রিকেটার হবে এরকম কোনো স্বপ্ন ছিল না। ফার্স্টে আপনার ফুটবল খেলতাম, আমার আব্বু হচ্ছে এক্স ন্যাশনাল টিমের ফুটবলার ছিল, ফুটবল দিয়ে শুরু করছিলাম, বাট আস্তে আস্তে তারপর এটা ক্রিকেটে মোটিভেট হই। আর প্রথম শুরু হয়েছে আপনার ক্লাসিক ক্রিকেট একাডেমি, ওখানে আপনার কোচ ছিল শেখ সালাউদ্দিন স্যার, উনি মারা গেছে, আল্লাহ বেস্ট নসিব করুক, উনি ছিলেন। তারপর মনোয়ার আলী মনোজ স্যার ছিল, তারপরে পিলু স্যার, কয়েকজন স্যার ছিল, তাদের মাধ্যমে প্রথমে আসলে ক্রিকেটে আসা। বাবার কথা বলছেন যে উনি একজন ফুটবলার ছিল, তো আসলে একজন ফুটবলার হয়ে আপনাকে ক্রিকেটে কেন তার উদ্বুদ্ধ করা? আম্মু অতটা ক্রিকেট বুঝে না, বাট ফ্যামিলির অনেকে হয়তো মানে ওইভাবে চেতনা যে ক্রিকেটার হয়, কারণ সবাই চেত যে পড়াশোনাটাই ভালো করে করি। তো আব্বুর একটা ছিল যে হচ্ছে খেলাধুলো করবো, বাট আমার পড়াশোনাটা যাতে ল্যাকিংস না থাকে। তো আল্লাহর রহমতে বিবিএটা কমপ্লিট করছি। পাড়ায় হচ্ছে ক্রিকেট খেলা টেলা হতো, তো ওই সময় অনেক ছোট ছিলাম, যার কারণে প্রথম থেকে আপনার মানে কিপিং এই দাঁড়াইতাম, যে ওই জায়গাটায় কেউ আসলে করতে চেত না, কারণ এটা কষ্টের জায়গা, বা ওই জন্য ছোট ছিলাম যে সময় যে ব্যাটিংটা ওইভাবে করা হতো না, বাট কিপিংটা অনেক বড়দের সাথে সিনিয়রদের সাথে কিপিংটা করা হতো, ওইভাবে আস্তে আস্তে কিপার হয়ে ওঠা। কিপিং এর প্রতি আসলে আপনার আগে থেকে ইচ্ছা ছিল যে আমি আসলে একজন কিপার হব? কিপারের বিষয় এক বলতে হচ্ছে আব্বু ছিল গোলকিপার, তো ওই ক্ষেত্রে আপনার একটা মাথায় সবসময় কাজ করতো। আর কিপিং এরটা এরকম প্রথম থেকে কয়েক সময় যে সময় দাঁড়ালাম তো ভালো লাগতো করতে, এনজয় করতাম, যার কারণে আস্তে আস্তে ওটা। তো একটা সময় আপনার প্রথম যখন ক্রিকেট বলে খেলা শুরু করি একদম আর্লি এজে, তো আপনার কিপিং এ অনেক বেশি মিস হইতো, কারণ ওই সময় আপনার ক্রিকেট বলে প্রথম যে কয়েকটা ম্যাচ খেলছি, তো মাঝে মনে হলো ক্রিকেট ছেড়ে দিয়ে বোলিং করি। তো কয়েকদিন বোলিং প্র্যাকটিসও করছিলাম, পেস বোলিং, তারপর দেখলাম যে ওটা এনজয় করতেছি না, যার কারণে আবার ক্রিকেটে ফেরত এই কিপিং এ ফেরত আসা। জাতীয় দলের সুযোগ পাওয়ার আগের সোহান যদি বলি এবং জাতীয় দলের সুযোগ পাওয়ার পরের সোহান, এর মধ্যে আসলে পার্থক্যটা কি? ক্রিকেটার তো ওই মানুষ হিসেবে গড়ে ওঠা, তো এটা আমার বাবাও সবসময় বলছে, বা আমার ফ্যামিলির থেকে আমি এই শিক্ষাটা পেয়েছি যে মেইন জিনিসটা হচ্ছে মানুষ হয়ে গড়ে ওঠা। তো আমি সবসময় চাই যে মানুষ যাতে আমাকে ভালো বলুক, নট অনলি ক্রিকেটার হিসেবে চেনা এটা না, যাতে একটা ভালো মানুষ হিসেবে বলতে পারে, এটাই সবসময় বড় চাওয়া থাকে। সবারই তো একটা আইডল থাকে যে একে আমি ফলো করব, আপনি আসলে কাকে অনুসরণ করেন? আমি আসলে অ্যাডাম গিলক্রিস্টকে ফলো করতাম। তো আমি যে সময় ফার্স্ট ক্রিকেট শুরু করি সেই সময় ওনার জার্সি নাম্বারও 18 ছিল, যার কারণে আমার জার্সি নাম্বার এখনো 18, ইভেন ন্যাশনাল টিমে 18 নাম্বার, তো ওনাকেই সবসময় ফলো করতাম। যখন অভিষেক হয় এর আগে যখন প্র্যাকটিসে এমন একটা ঘটনা ঘটেছিল যে একজন গ্রাউন্ডসম্যানের মাথায় আঘাত লেগেছিল যখন আপনি ব্যাট করছিলেন, তো ওই বিষয়টা আপনার জন্য কতটুকু বিরক্তিকর ছিল?
ফার্স্ট প্র্যাকটিসে আমি যখন মানে নেটে ব্যাটিং করতেছিলাম, মেশিনে বল দিচ্ছিল, তো আমি সোজা মারার যে সময় মারছি, তো আপনার বল যে সোজা মাথায় লাগছে। তো প্রথমে অনেক ভয় পেয়েছিলাম, কারণ সাথে সাথে ওনার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া লাগছে। পরে অবশ্য ডেঞ্জার মুক্ত হয় অনেকটা মানে ফ্রি হয়েছি, কারণ আমি প্রথম যখন লাগছে অনেক আপসেট ছিলাম যে কি হয়, কারণ একটা হঠাৎ প্র্যাকটিসে আসার পরে তার মাথায় লাগছে। তো যাই হোক, কোনো সমস্যা হয় নাই, আল্লাহর রহমতে পরে আপনার সবকিছু ঠিক হয়ে গেছিল, যার কারণে কোনো প্রবলেম হয় নাই। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর আপনি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেললেন এবং ওয়ার্ল্ড কাপেও খেলেছেন, এমনকি কোনো মজার স্মৃতি আছে? সেটা হতে পারে মাঠে অথবা আপনার ড্রেসিং রুমে প্লেয়ারদের সাথে। সবচেয়ে বড় যে জিনিসটা, আমরা যখন ম্যাচ জিতি, তো ম্যাচ জিতার পর আমরা সবাই হচ্ছে একসাথে একটা দেশের গান গাওয়া হয়, সব প্লেয়ার একসাথে। এটা আসলে একটা অন্যরকম মানে অন্যরকম একটা শিহরণ চলে আসে গায়ের ভিতরে, কারণ সবাই দেশের গান গাচ্ছে, সবাই দাঁড়ায় একসাথে ম্যাচ জিতার পর। তো এটা আসলে অন্যরকম একটা আনন্দ। মুশফিক ভাই অনেক বছরই আসলে বাংলাদেশ ক্রিকেটকে উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে অনেক কিছুই দিয়ে গেছেন, অনেক দিন ধরে আসলে বাংলাদেশকে সার্ভিস দিচ্ছেন। তো তার কাছ থেকে আপনি কিছু শিক্ষা নেন কিনা? অবশ্যই, তো শিক্ষা নেওয়ার তো কোনো কিছু শেষ নেই। তার কাছ থেকে অবশ্যই যখন এক ড্রেসিং রুমে থাকি বা একসাথে যে সময় প্র্যাকটিস হয়, অনেক কিছু শেখার আছে, তার কাছে অনেক কিছুই শিখি। যে জিনিসগুলো আমারও ভুল হইতেছে, উনি আমাকে এগুলো শিখাই দেয় যে এগুলো এইভাবে না, এগুলো এইভাবে করতে হবে। কারণ ওনার কাছ থেকে উনি আসলে অনেকদিন ধরে ন্যাশনাল টিমে রয়েছে, অনেক কিছু শিখা রয়েছে তার কাছে। তো আমার যে উইক পয়েন্টগুলো রয়েছে, এগুলো তার সাথে কথা বলে আমি ঠিক করার চেষ্টা করি। বাংলাদেশের মানুষের জন্য একটা দুঃখজনক দিন হচ্ছে যে ওয়ার্ল্ড টি-20তে ভারতের সাথে বাংলাদেশ যেদিন হেরে গেল, তো সেই মুহূর্তটা আপনারা দেখেছেন, তা ড্রেসিং রুমে আসলে ব্যাপারটা কেমন ছিল? জিনিসটা আপনার এমন হয়েছে, আমরা সারা রাত কেউ ঘুমাতে পারি নাই। সারা রাত বলে না, মানে দু একদিন মানে খুব কষ্ট হয়েছে। আর সবাই মেন যে জিনিসটা, হারার পরে আমরা টিম হিসাবে, এখন যে বাংলাদেশ টিমটা সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে টিম হিসাবে খুব ভালো একটা টিম, সবাই একসাথে থাকতে পছন্দ করে এবং একসাথে থাকা হয়, টিম স্পিরিটটা অনেক বেশি। তো হারার পরেও আমরা বলতে গেলে সারা রাতেই প্রায় একসাথেই সবাই ছিলাম। তো যে জিনিসটা হচ্ছিল, আপনার রিকভারি করার চেষ্টা করতেছিল, বাট মোটামুটি সবাই কেউ রাতে আর ঘুমায় নাই, সবাই জেগেছিল। আসলে বাইরের মানুষেরও তো অনেক কষ্ট পাইছে, বাট আমরা মাঠে ছিলাম, আসলে খুব তাড়াতাড়ি রিকভারি করার ছাড়া কোনো ওয়ে ছিল না, কারণ এটা খেলার অংশ। বাট জিনিসটা অনেকদিন মনে ছিল, ইভেন এখনো মনে আছে, এটা ভোলার মতো কিছু না আসলে। তো চলেন সোহান ভাই, আমরা একটু উপরে গিয়ে একটু মুক্ত আকাশে কথাবার্তা বলি। চলেন। ক্রিকেট নিয়ে আসলে আপনার ভবিষ্যতের চিন্তা ভাবনাটা কি? এমন কি আছে যে আমি আসলে খেলতে খেলতে একটা সময় এমন হবে যে সচিন টেন্ডুলকার বা বড় যারা ক্রিকেটার আছেন ব্রায়ান লারা, এদের মতো আমি বড় রান স্কোরার হতে চাই? আসলে চিন্তা ভাবনা সবকিছু তো ক্রিকেট নিয়ে, ক্রিকেটের বাইরে চিন্তা ভাবনা নিয়ে কম, ক্রিকেটের ভিতরেই সবকিছু চিন্তা ভাবনা। তো লক্ষ্য তো সবকিছুর প্রত্যেকটা জিনিসের একটা লক্ষ্য থাকে, তো অবশ্যই লক্ষ্য আছে ভালো কিছু করা, দেশের জন্য ভালো কিছু করা। আপনার জীবনে এমন কোনো মানে মজার স্মৃতি অথবা দুঃখের এমন কোনো স্মৃতি কি আছে যেটা মনে করলে এখনো আপনার মনে হয় আপনি দুঃখ পান অথবা আপনার কান্না আসে? আসলে আপনার আমরা বিকেএসপিতে ছিলাম এক সময়, তো বিকেএসপিতে আপনার 4টা দলের বিসিএল খেলা হচ্ছিল, সব ম্যাক্সিমাম বাংলাদেশের সব প্লেয়াররা ওখানে ছিল। তো আপনার আমাদের বিকেএসপি হোটেল থেকে আমাদের মাঠটা অল্প একটু সামনেই, তো আমরা ওখান থেকে লেকের পাড় দিয়ে হেঁটে যেতাম। তো একদিন যাওয়ার সময় আমি দেখলাম যে মৌমাছি রয়েছে অনেক লেকের পাড়ে। তো আমরা হচ্ছে 5-6 জন যাচ্ছিলাম একসাথে, তো এর সাথে আপনার শিবলু ভাইও ছিল। তো আমি আপনার দুষ্টুমি করে ইট মারলাম মৌচাকে, মারার পর আপনার মৌচাক যখন আসতে তখন সবাই মিলে দৌড়াইছি। দৌড়ানোর সময় আপনার মনে করেন যে শিবলু ভাই দৌড়াতে যে পরে যে আপনার হাতে মোবাইল ছিল, হাত তার ছিলে তিলে যে মোবাইল টোবাইল ভেঙে, এটা অন্যরকম অবস্থা। তো এরকম মজা অনেক সময় করি, আসলে মজা করতে বেশি পছন্দ লাগে, আমরা পছন্দ করি মজা করতেই বেশি। এখন বাংলাদেশের জাতীয় দলের আপনি একজন সদস্য, তো সিনিয়ররা আপনাকে আসলে কিভাবে মূল্যায়ন করে? আসলে সিনিয়ররা অনেক বেশি ভালোবাসে এবং যদি কোনো ভুল করে থাকে ওরা সিনিয়ররা শুধরায় দেয় খুব সুন্দর মতো এবং সামনে কি করা উচিত ওরা খুব ভালো মতো শিখায় দেয়। তো আসলে সিনিয়রদের কাছ থেকে অনেক বেশি হেল্প আমরা পেয়ে থাকি। জুনিয়র আমি বলি বা যেই ঢুক মেকান ন্যাশনাল টিমে এখন সিনিয়ররা অনেক বেশি সাপোর্ট করে, তাদের জন্য অনেক কিছু ইজি হয়ে যায় পারফর্ম করাটা। মাঝে মাঝে এমন ঈদ যায় বা যেগুলোতে আসলে মনে করেন যে কোনো একটা অকেশনের দেশের বাইরে থাকতে হয়, এই বিষয়গুলো মানে কেমন? অ্যাকচুয়ালি আমি এখন পর্যন্ত খেলার জন্যই 3-4টা ঈদ বাইরে করছি, এমনকি ঈদের দিনও খেলা লাগছে। তো আসলে এটা খারাপ লাগে, বাট এই জিনিসটা কোনো সময় মাথায় আনতে চাই না, কারণ আপনার জিনিসটা যে খেলাটা মন থেকে ভালোবাসি আর খেলার জন্যই ক্রিকেটের বাইরে চিন্তাটা খুব কম আসে। তো অনেক কিছুই হয়তো মিস করি, বাট এটা কোনো সময় মাথায় ঢুকি না, কারণ ক্রিকেটের থেকে ভালো কিছু পেতে গেলে অনেক কিছু করতে হবে, অনেক কষ্ট করতে হবে, এটাই সবসময় লক্ষ্য থাকে। ক্রিকেট তো খেলেনি, ক্রিকেটের বাইরে এমন কোনো আপনার পছন্দের কোনো বা ভালো লাগার কোনো বিষয় আছে কিনা?
ক্রিকেটের বাইরে আপনার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা এবং ফ্রেন্ডদের সাথে টাইম স্পেন্ড করা এটাই বেশি ভালো, লং ড্রাইভে যাওয়া এটাই। দর্শক, ঈদের বিশেষ আয়োজনে আজকে আমরা আড্ডা দিলাম নুরুল হাসান সোহানের সাথে। তার ক্যারিয়ার আরো অনেক বেশি সমৃদ্ধ হোক, বাংলাদেশের ক্রিকেট তার হাত ধরে পৌঁছে যাক অনন্য উচ্চতায়। সবার শান্তি এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের এই ঈদের আয়োজন। সবাইকে ঈদ মোবারক। দর্শক, আমরা দেখছিলাম আমাদের ঈদের বিশেষ আয়োজন। আড্ডায় ছিলেন নুরুল হাসান সোহান। মাত্র 9 বছর বয়স থেকে টেবিল টেনিসে তার পথ চলা, এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বলছি জোবেরা রহমান লিনুর কথা। 1977 সাল থেকে 2002 সাল পর্যন্ত যিনি 16 বার লুফে নিয়েছেন জাতীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা, আর প্রথম বাংলাদেশি হিসেবে নাম লিখিয়েছেন গিনিস বুক অব ওয়ার্ল্ডে। কিভাবে কেটেছে লিনুর শৈশব? আমার এই অ্যাচিভমেন্টের জন্য আমাকে দীর্ঘ 30 বছর লড়াই করতে হয়েছে। যারি ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নও, ওগো তুমি নও। দর্শক, লিনুর ঈদ আনন্দ ও তার ক্যারিয়ারের নানা গল্পের বিস্তারিত থাকছে ঈদের ষষ্ঠ দিন খেলার সময়ের দুপুরের ও রাতের আয়োজনে। দেখার আমন্ত্রণ রইল। ইতিহাস গড়ল পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদো মাত্র 24 মিনিট খেললেও এডারের অতিরিক্ত সময়ের গোলে প্রথমবারের মতো ইউরো জিতে নিল পর্তুগাল। স্বাগতিক ফ্রান্স হারল 1-0 গোলে। ঘরের মাটিতে ফরাসি সমর্থকদের কান্নায় ভাসিয়ে ইউরো শ্রেষ্ঠত্বের শিরোপা হাতে তুলল রোনালদোর পর্তুগাল। পুরো আসরে 6 গোল করে গোল্ডেন বুট জিতেছেন অ্যান্থনিও গ্রিজম্যান। বৈশ্বিক আসরে রোনালদোর সব থেকে পরিচিত দৃশ্য হয়তো সেই 2004-এর কান্না। ভাগ্যদেবের কি বিচার, এবারেও সেই রোনালদোর চোখে জল। এই জল আনন্দ অশ্রু, প্রথম ইউরো জেতার আনন্দ অশ্রু। পর্তুগালের প্রথম ইউরোর জন্য এই আনন্দ আর আবেগের নির্মম মিশেল। আগের দৃশ্য ছিল নয়নজলে রোনালদোর মাঠ থেকে প্রস্থান। প্রথমে দিমিত্রি পায়েত ও এরপরে এভরাট ট্যাকেলে হাঁটুরে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় CR7-কে। পর্তুগিজ সমর্থকরাও হয়তো তখনই রূপকথার শেষ দৃশ্য দেখে ফেলেছিলেন। বিরস বিহব্বল বদনে চেয়েছিলেন স্ট্রেচারে করে রোনালদোর বিদায়ের দিকে। তখনও যে চিত্রনাট্যের ঢের বাকি দৃশ্যের পুরোটাতেই ফ্রান্সের জয় জয়কার। স্বাগতিক হবার পুরো দাপটটাই যেন ফ্রান্সের খেলায় প্রতিবিম্বিত। একের পর এক আক্রমণ, একের পর এক শট পর্তুগিজ গোলমুখে, কিন্তু ফল কই। সেখানে যে পণ করে বসেছেন রুই প্যাট্রিসিও, যায় যদি জাগপ্রাণ তবুও বল যাবে না। আসলে সর্বোচ্চ গোলদাতা গ্রিজম্যান কিংবা ফরাসি স্ট্রাইকার জিরু, সবাই ছিলেন তটস্থ। সেলেকাওদের যে কোনো ভুল মানেই ফ্রান্সের মরণ কামড়। কিন্তু বেরসিক বারপোস্ট যে এদিন গিগনাকদের হতাশ করা খেলায় মত্ত। 24 মিনিটে রোনালদোর বিদায়ের পরও মুষড়ে পড়েনি পর্তুগাল। হোয়া মারিও, রেনাতো সানচেজ, লুই নেনিরাও চেষ্টা করেন, যদিও সংখ্যায় সেটা খুবই কম। নির্ধারিত 90 মিনিট পর পরিসংখ্যানে 56% বল ফ্রান্সের পায়ে, আর পর্তুগালের মাত্র 46। ফ্রান্সের 60টি শট পর্তুগিজ বারে, আর পর্তুগালের 1টি। পগবা কোমেনদের পায়ে বল ঘোরে 724 বার, আর সেলেকাওদের পায়ে 577 বার। কিন্তু হায়, ফুটবল বিধাতা তো আর পরিসংখ্যান মেপে চলেন না। অতিরিক্ত সময়ে আক্রমণের ধার বাড়ে পর্তুগালের, সেই সুযোগেই পর্তুগিজ ফুটবল ইতিহাসে নাম লেখান এডার। 109 মিনিটে ডিবক্সের বাইরে থেকে শট নিয়ে গোল দেন তিনি। সাইডলাইনে রোনালদোর চোখে আবারও সেই জল, তৃপ্তি আর স্বস্তির জল। উল্লাসে মাতে পুরো পর্তুগিজ শিবির। সিংহভাগ সময় মাঠের বাইরে থেকেও যিনি ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দু, খেলার আনন্দ আর বেদনার সুরের সুরকার, সিনেমার শেষ দৃশ্যে তার হাতেই যেন ইউরো ট্রফিটা সবচেয়ে বেশি মানায়। ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতে সেই অধরা শিরোপা, পর্তুগালে যে শিরোপার অপেক্ষা প্রজন্ম থেকে প্রজন্মে। ফাইনালে হারার পর ফরাসি সমর্থকদের জন্য একটাই পাওনা হয়ে রইল, সেটি হলো আসরের সর্বোচ্চ 6 গোল করা অ্যান্টনিও গ্রিজম্যানের গোল্ডেন বুট অর্জন। রায়হান মাসুদ, সময় সংবাদ। ইউরোর এবারের আসরে সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার পেয়েছেন পর্তুগালের মিডফিল্ডার রেনাতো সানচেজ। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট পেয়েছেন স্বাগতিক ফুটবলার অ্যান্টনিও গ্রিজম্যান। 3 গোল করে সিলভার বুট ঝুলিতে পড়েছেন বিজয়ী দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।
আসরের আগে গেল আসরের সেমিফাইনালিস্ট পর্তুগালকে নিয়ে তেমন একটা হাকডাক ছিল না। গ্রুপ পর্বেও কোনো চমক দেখাতে পারেনি রোনালদোর দল। কোন রকমের তৃতীয় দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছিল তারা। তবে সেই সেলেকাওদের হাতে শেষ পর্যন্ত উড়েছে বিজয় কেতন। আর পুরো সাফল্য যাত্রায় অভিজ্ঞদের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছেন সেলেকাও মিডফিল্ডার রেনাটো সানচেজ। পর্তুগালের 7 ম্যাচের মধ্যে 6টিতেই ছিলেন সানচেজ। কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ গোলটিও এসেছে তার পা থেকেই। তাই তো উয়েফার টেকনিক্যাল অবজারভারদের বিচারে উদীয়মান ফুটবলারের পুরস্কার পকেটে পড়েছেন 18 বছর বয়সী এই ফুটবলার। বায়ার্ন মিউনিখ সতীর্থ রাফায়েল ও ফরাসি উইঙ্গার কিংসলে কোম্যানকে পেছনে ফেলেছেন তিনি। শুধু কি তাই, সবচেয়ে কম মাত্র 18 বছর বয়সে ইউরোর ফাইনাল খেলে স্বদেশী ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডও ভেঙেছেন সানচেজ। 2004 সালে গ্রিসে অনুষ্ঠিত ইউরোর ফাইনালে 19 বছর বয়সে মাঠে নেমেছিলেন CR7। দীর্ঘ 16 বছর পর আবারও ইউরোর ফাইনালে ফ্রান্সকে তোলার পেছনে বড় ভূমিকা ছিল অ্যান্তোনিও গ্রিজম্যানের। 6 গোলের সঙ্গে 2 গোল করতে সতীর্থদের সহায়তা করেছেন। তাই শিরোপা না পেলেও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট পেয়েছেন এই ফরওয়ার্ড। গ্রুপ পর্বে 2 গোল আর নকআউট পর্বে 1টি। পুরো আসর জুড়ে দলকে নেতৃত্ব দেওয়ার সঙ্গে আলো ছড়িয়েছেন নিজেও। তাই 3 গোল করা পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো পেয়েছেন সিলভার বুট। 3 গোল করা ফরাসি জিরুড পেয়েছেন ব্রোঞ্জ বুট। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে পর্তুগালের প্রথম ইউরো শিরোপা জয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন দলটির কোচ ফার্নান্দো সান্তোস। এই কৃতিত্ব তিনি ভাগ করে দেন গোটা দলের ফুটবলারদের মাঝে। আর ইনজুরির কারণে মাঠ ছেড়ে উঠে গেলেও ক্রিস্টিয়ানো রোনালদোর মাঠের বাইরের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন সেলেকাও বস। অন্যদিকে তার বিপরীত প্রতিক্রিয়া দেখিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। এটা গোটা দলের কৃতিত্ব। তবে আমি আলাদা করে বলবো রোনালদোর কথা। ও মাঠ থেকে উঠে যাওয়ার পরও সতীর্থদের যেভাবে সাহস জুগিয়েছে তা এক কথায় অসাধারণ। আমাদের জয়ের পেছনে যা কাজ করেছে টনিক হিসেবে। আর এই জয় সম্পর্কে আমার আলাদা করে বলার কিছু নেই, শুধু এতটুকুই বলবো আমরা ইতিহাস গড়েছি। এই হতাশা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছি। যে সমর্থকদের অনুপ্রেরণায় আমরা এতদূর আসতে পেরেছি তারাও খুব দুঃখ পেয়েছে। দলটি বেশ ছন্দেই ছিল, তারপরও কেন এমন হলো এটা বোধগম্য নয়। আমাদের এটা মেনে নিতেই হবে। এদিকে ম্যাচের আগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামেছে ইউরো চ্যাম্পিয়নশিপের পঞ্চদশ আসরের। ফ্রান্স পর্তুগালের ম্যাচের আগে বিভিন্ন শিল্পীদের সুনিপুণ পরিবেশনা মুগ্ধ করে গোটা বিশ্বকে। সঙ্গীত থেকে নৃত্য, ইউরোর সমাপনী অনুষ্ঠানের সবই ছিল। এছাড়া মনোমুগ্ধকর ডিসপ্লের প্রদর্শনী উপভোগ করেন স্টাদে দ্য ফ্রান্সের ফাইনাল ম্যাচ দেখতে আসা ফুটবল প্রেমীরা। সেই সাথে টিভি পর্দায় তা উপভোগ করে পুরো বিশ্বের দর্শক। সংক্ষিপ্ত সময়ে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তুলে ধরা হয় ফ্রান্সের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য। ফ্রান্স পর্তুগাল ম্যাচ শুরুর আগে এবারের ইউরো সমাপনী অনুষ্ঠান দর্শকদের বিনোদনের মাত্রাটা বাড়িয়ে দিয়েছে বহুগুণে। খেলার সময় আরো যা থাকছে। প্রথম বাংলাদেশি হিসেবে রিও অলিম্পিকে সরাসরি অংশগ্রহণের সুযোগ পেলেন সিদ্দিকুর রহমান। শীর্ষ 60-এ তার র্যাঙ্কিং 56। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। আবার ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। প্রথমবারের মতো ইউরো শিরোপা জয় করে দেশে ফিরেছে ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল। তাদের বরণ করে নিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট ও ভক্তরা। পাশাপাশি পর্তুগিজদের এই অর্জন উৎসব করেছে পূর্ব তিমুরের ফুটবল প্রেমীরাও। দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো ইউরো শিরোপা জয়ের স্বাদ পেয়েছে, অর্জন করেছে ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট। আর তাই দেশে ফেরার পর তাদের বহনকারী বিমান পর্তুগালের রাজধানী লিসবনে এসে পৌঁছালে পতাকার লাল ও সবুজ রঙের পানি ছিটিয়ে বরণ করেন বিমানবন্দরের কর্মীরা। এ সময় অধিনায়ক রোনালদো ও কোচ ইউরো ট্রফি তুলে ধরে বিমানের মূল দরজা দিয়ে বেরিয়ে আসেন। এরপর দুটি ছাদখোলা দোতলা বাসে বেলেমে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদে হাজির হয় পর্তুগিজ স্কোয়াড। সেখানে পতাকার রঙের উত্তরীয় পরিয়ে প্রেসিডেন্ট মার্সেলো রোবেলো ডি সুজা তাদের অভ্যর্থনা জানান। এ সময় ভক্তদের সাথে হাত মেলান রোনালদো ন্যানিরা। পরে প্রাসাদের ছাদে উঠে প্রেসিডেন্ট সহ ট্রফিটি উপস্থিত হাজারো ভক্তের সামনে তুলে ধরেন রোনালদো। এদিকে প্রায় 3 শতাব্দী ধরে পর্তুগিজদের শাসনে থাকা পূর্ব তিমুরের রোনালদো ভক্তরা বিজয় মিছিল করেছে। গাড়ি, মোটরসাইকেল নিয়ে তারা রাস্তায় নেমে পড়েন এ সময়। এছাড়া রাস্তার পাশে দাঁড়িয়ে পতাকা নেড়ে আনন্দ উদযাপন করেন তারা।
অন্যদিকে ফাইনালে পর্তুগিজদের কাছে স্বপ্নভঙ্গ হলেও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সিস হলান্দে তার প্রাসাদে পুরো ফুটবল দলকে অভ্যর্থনা জানান। তবে এমন অভ্যর্থনার পরও হতাশা ছিল ফুটবলারদের চোখে মুখে। তবে ফ্রেঞ্চ স্কোয়াড অভ্যর্থনা পেলেও দুঃস্বপ্নের রাত শেষে জেগে উঠেছে প্যারিসবাসী। ফাইনালের মঞ্চে গিয়েও শিরোপা হাতছাড়া হওয়ার বিষাদ স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে ফ্রেঞ্চ সমর্থকদের। আমি খুবই হতাশ। পর্তুগাল এমন কোনো দল নয় যে আমাদের দলকে তাদের কাছে হারতে হবে, কারণ তারা পুরো টুর্নামেন্ট জুড়ে খুব আহামরি কোনো ফুটবল খেলেনি, আর 4 ঘন্টা গাড়ি চালিয়ে এসে এই দলের কাছেই পরাজয় দেখতে হলো। আমরা জার্মানির মতো দলকে সেমিফাইনালে হারাতে পারলে পর্তুগালকে কেন পারলাম না? আমরা এমন দলের বিপক্ষে হারলাম যারা ফ্রান্স দলের মতো না। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। বাংলাদেশের হয়ে প্রথম এশিয়া ট্যুরের শিরোপা জিতেছিলেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে অংশ নিয়েছিলেন গলফ বিশ্বকাপে। এবার দেশের প্রথম গলফার হিসেবে সরাসরি রিও অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পেলেন গলফার সিদ্দিকুর রহমান। অলিম্পিকে সরাসরি অংশগ্রহণের জন্য র্যাঙ্কিংয়ে শীর্ষ 60-এর মধ্যে থাকতে হতো সিদ্দিকুরকে। তাইওয়ানের ইয়েঙ্গাডার টুর্নামেন্টে প্লেয়ার চ্যাম্পিয়নশিপের পর প্রকাশিত অলিম্পিকের সর্বশেষ র্যাঙ্কিংয়ে 56তম স্থানে উঠে এসেছেন 2013 সালে হিরো ইন্ডিয়ান ওপেন জেতা এই গলফার। আর তাতেই ওয়াইল্ড কার্ড নয়, বরং নিজ যোগ্যতায় রিও ডি জেনিরো মাতাবেন 31 বছর বয়সী বাংলার টাইগার উডস। 2008 সালে পিজিটিআই টুর্নামেন্ট দিয়ে নিজের পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন সিদ্দিকুর রহমান। 5 আগস্ট রিওতে শুরু হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিকের এবারের আসর। বঙ্গবন্ধু আউটার মাঠে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে দুদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট। 12 দলের অংশগ্রহণে টুর্নামেন্টে খেলছে মতিঝিল পাড়ার সুবিধা বঞ্চিত খুদে ফুটবলাররা। দেরিতে হলেও ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে পেরে উচ্ছ্বসিত আয়োজক প্রতিষ্ঠান ও এ ধরনের খেলা দেখতে আসা আগামীর তারকা ফুটবলার তুলে নিয়ে আসা সম্ভব বলে জানালেন সংশ্লিষ্টরা। কাউসার 11 বছরের সুবিধা বঞ্চিত এই শিশুর প্রিয় খেলা ফুটবল। ভালোবাসার এই খেলাটাকে ঘিরে স্বপ্ন দেখে কাউসার। হাত না থাকলেও ফুটবল খেলে প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে যেতে চায় সে। আমার একটা হাত নাই, আমি ফুটবল খেলাধুলা করি। আমি ভবিষ্যতে চাই ফুটবল খেলার হতে পারে। যেটুকুই পারি আল্লাহ আমার যেটুকু সহযোগী করে আমি ওটুকু হতে চাই। শুধু কাউসার না, রূঢ় বাস্তবতায় বেড়ে ওঠা সাকিব, অনিক, আকাশ সবার গল্পই প্রায় অভিন্ন। তবে সবারই ফুটবল উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ঈদ পেরিয়ে গেলেও মতিঝিল পাড়ার সুবিধা বঞ্চিত শিশুদের নির্মল আনন্দ দিতে আয়োজন করা হয়েছে দুদিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের। 12টি দলে ভাগ হয়ে নিজেদের নৈপুণ্য দেখাচ্ছে খুদে ফুটবলাররা। ঠিকঠাক নির্দেশনা পেলে লক্ষ্য মেলে ধরতে পারবে বলে আশা ওদের। আমি টাকার গোল দিতে পছন্দ করি, ঠিক মতন সুযোগ সুবিধা পেলে একটা কিছু করতে চাই। যদি কেউ গাইড থাকতো তাহলে ইনশাল্লাহ আমি বাংলাদেশ টিমে খেলার চান্স পেতাম। দেশের জন্য ভালো কিছু করতে চাই, আর অবশ্যই জাতীয় দলে খেলতে অনেক ইচ্ছা। প্রচন্ড রোদ উপেক্ষা করে পল্টন মাঠে শিশুদের এই সরব বিচরণ যেন নিজেদেরকে নতুন করে আবিষ্কারের এক উচ্ছ্বসিত প্রয়াস। চুপচাপ খেলা দেখে দলের সমর্থনে পাশে থেকে সাহস জুগিয়েছে অন্যরা। ভিন্নধর্মী এই আয়োজনের উদ্দেশ্যটা খোলাসা করলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা। সুবিধা বঞ্চিত শিশু কিশোর যারা আছে তাদেরকে নিয়ে ফুটবল ঈদ আনন্দ উৎসবের ব্যবস্থা করেছি। আমরা চাই যে ঈদের এই আনন্দটুকু সবার সাথে ভাগ করে নিয়ে যাওয়ার জন্য। আয়োজকদের আশা, স্বপ্ন দেখা এই শিশুদের মধ্য থেকে উঠে আসবে আগামীর তারকা ফুটবলার। জৌলুস হারানো ফুটবলের প্রাণ ফেরাতে যা খুবই দরকার। রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফরাসিদের স্বপ্ন ভেঙে ইতিহাস গড়ল পর্তুগাল। স্বাগতিক ফ্রান্সকে 1-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরো শিরোপা জিতল সেলেকাওরা। দেশে ফিরে বীরের সম্বর্ধনা পেল রোনালদোরা। ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের সিদ্ধান্তের বিতর্ক এড়াতে ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত বিসিবির। বিপিএল এর চতুর্থ আসর থেকে এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা বোর্ডের। এবং বেলজিয়ান টম সেন্টফিটকে কোচ হিসেবে পেতে চায় নাইজেরিয়া। আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবরে উদ্বিগ্ন বাফুফে। ভুটানের বিপক্ষে অন্তত প্লে অফের ম্যাচে পাওয়ার আশা। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।